আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতার একটি পীঠস্থান কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব জীবনের শেষ কয়েক মাস বসবাস করেছিলেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি উল্লেখযোগ্য শাখা কেন্দ্র এই কাশীপুর উদ্যানবাটি। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি কাশীপুর রামকৃষ্ণ মঠ উদ্যানবাটিতে। এই উদ্যানবাটিতে ঠাকুর রামকৃষ্ণদেব জীবনের শেষ কয়েক মাস কাটিয়েছিলেন। এই উদ্যানবাটিতে রয়েছে ঐতিহাসিক কল্পতরু গাছ। এই উদ্যানবাটিতে প্রতি বছর ইংরেজি মাসের প্রথম দিন কল্পতরু অনুষ্ঠান খুব ধুমধাম করে পালিত হয়, আর সেই কল্পতরু অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে অংশগ্রহণ করেন। তো আজকে আপনাদের এই কাশীপুর উদ্যানবাটিটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে আপনারা কি কি ঘুরে দেখবেন, এছাড়াও এই উদ্যানবাটির কিছু মাহাত্ম্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে দিই আপনারা এই উদ্যানবাটিতে কিভাবে যাবেন। আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন, সেই অটো ধরে আপনাদের চলে আসতে হবে চিড়িয়া মোড়। আর চিড়িয়া মোড় থেকে আপনারা আবার অটো ধরে পৌঁছে যেতে পারেন এই উদ্যানবাটিতে। আর যদি আপনারা বাসে করে আসতে চান সেক্ষেত্রে কলকাতার যে কোনো জায়গা থেকে, কিংবা যদি আপনারা দক্ষিণেশ্বর বা ডানলপের দিক দিয়েও যেতে চান, বাসে করে আপনাদের আসতে হবে চিড়িয়া মোড়। আমি দক্ষিণেশ্বর থেকে বাস ধরে নিলাম চিড়িয়া মোড় যাওয়ার, আর চিড়িয়া মোড়ে আমাদের নামিয়ে দিল যেখানে, তার ঠিক উল্টো পাশেই রয়েছে অসংখ্য অটো। এখান থেকে আমরা একটা অটো ধরে নেব। দাদা, কাশীপুর উদ্যানবাটি কোনটা যাবে? সামনে এখান থেকে আপনারা অটো ধরে নেবেন। অটোতে সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া নেবে প্রতিজন 10 টাকা। আমাদের অটো আমাদের উদ্যানবাটির মূল প্রবেশদ্বারের একদম উল্টো পাশে এনে আমাদের নামিয়ে দিয়ে গেল। এবার আমরা ধীরে ধীরে এই উদ্যানবাটির মূল প্রবেশদ্বারের সামনে এগিয়ে যাচ্ছি, আর এখানে প্রবেশ করে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। সবার প্রথমেই আমাদের যা চোখে পড়লো, এই উদ্যানবাটির মূল প্রবেশদ্বারের ডান দিকেই এখানকার টাইমিংটা লেখা আছে, মানে আপনারা যেদিকে ঢুকবেন সেদিকে হচ্ছে বাঁ দিকে, মূল প্রবেশদ্বারের ডান দিকে। সকাল 7টা থেকে বেলা 11:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই উদ্যানবাটি খোলা থাকে। তো ধীরে ধীরে এবার আমরা ভেতর দিকে প্রবেশ করব, আর প্রবেশ দ্বারেই সামনে লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ কাশীপুর, দেখতেই পাচ্ছেন আপনারা। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন এই রামকৃষ্ণ মঠ উদ্যানবাটির মূল অফিস ঘর। আপনারা যদি এই উদ্যানবাটি সম্পর্কে কিছু জানতে চান তাহলে এখান থেকে জিজ্ঞাসা করতে পারেন। আর মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে আপনারা বাম দিকে দেখতে পাবেন এখানকার শৌচাগার। আর প্রবেশদ্বার থেকে একটু এগিয়েই বাঁ দিকে রয়েছে 2 চাকা পার্কিংয়ের জায়গা। অনেকটা বড় জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রবেশপথের ডান দিকে মূল অফিস ঘরের পাশেই রয়েছে সুন্দর পানীয় জলের ব্যবস্থা। কিছুটা এগিয়ে আসলে আপনারা ডান দিকে দেখতে পাবেন অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে কার পার্কিংয়ের জায়গা। প্রবেশ পথ থেকে সোজা আসলেই আপনারা দেখতে পাবেন এখানে সেই বিখ্যাত কল্পতরু বৃক্ষ। এখানেই অনুষ্ঠিত হয় বিখ্যাত কল্পতরু উৎসব। হিন্দু ধর্মের একটি অন্যতম পীঠস্থান হলো এই উদ্যানবাটি। 1886 সালের
জানুয়ারি ঠাকুরের অন্যতম অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন, তিনি বিশ্বাস করেন রামকৃষ্ণদেব আসলে মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। এই কথার বিনিময়ে ঠাকুরের সেই উক্তি, তোমাদের চৈতন্য হোক। এর পরেই তিনি কল্পতরু বৃক্ষের তলায় সমাধিস্থ হন। সেই দিন তার সমস্ত গৃহস্থ অনুগামীদেরই এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই কল্পতরু বৃক্ষের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা ধরে সোজা গেলে ওই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির দোতলায় ঠাকুর রামকৃষ্ণদেব বসবাস করেছিলেন তার জীবনের অন্তিম কয়েক মাস। এই উদ্যানবাটি হলো আসলে একটি দোতলা বাড়ি, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব থাকতেন। এই দোতলা বাড়িটিকে ঘিরে চারিদিকে রয়েছে গোলাকার পথ, সুন্দর ফুলের বাগান এবং পুকুর। ঠাকুরের এই বাড়িতে সকল ভক্তদের জন্য প্রবেশ অবাধ। এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। উত্তর কলকাতার এই কাশীপুর উদ্যানবাটিতে প্রতি বছর ইংরেজি নববর্ষের প্রথম দিন ধুমধাম করে পালিত হয় কল্পতরু উৎসব। কাশীপুরের এই বাড়িতেই ঠাকুর রামকৃষ্ণদেব 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট তাঁর প্রয়াণ দিবস পর্যন্ত ছিলেন। এই বাড়ির উপরের ঘরে ঠাকুর থাকতেন, যা এখন এই উদ্যানবাটির প্রধান উপাসনালয়। এই বাড়ির একতলাতেও একটি উপাসনালয় আছে। এটিই হলো নিচের উপাসনালয়। আপনারা এখানে বসেও ঠাকুরের প্রার্থনা করতে পারেন। এই রকম একটি আধ্যাত্মিক স্থানে আসতে পেরে সত্যি মনে এক আলাদা অনুভূতি হচ্ছে, যা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারাও এখানে আসবেন, এসে প্রার্থনা করবেন, দেখবেন মনে খুব শান্তি অনুভব করবেন। একতলার উপাসনা কক্ষের ওপর দিকে দেওয়ালে ঠাকুর মা ও স্বামীজির বাঁধানো ছবি ছাড়াও রয়েছে ঠাকুরের গৃহী পার্শ্বদের ছবি। একতলার এই উপাসনালয়ের পাশেই রয়েছে মা শারদার মন্দির। এবার আপনাদের দর্শন করাবো এই উদ্যানবাটির দোতলার প্রধান উপাসনালয়, যা ঠাকুর ব্যবহার করতেন। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের সিঁড়ি দিয়ে আপনাদের উপরে চলে আসতে হবে, চলে আসলেই আপনারা পেয়ে যাবেন প্রধান উপাসনালয়। এই স্থানে আসতে পেরে সত্যি নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। এত সুন্দর পরিবেশ, সবাই এখানে প্রার্থনাই করছে। এইখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। আমরা অনেক অনুরোধ করে এখানকার মহারাজের দিয়ে পারমিশন নিয়েছিলাম যে একটুখানি যাতে দর্শক বন্ধুদের আমরা দেখাতে পারি ঠাকুরের ব্যবহৃত সেই ঘর। উদ্যানবাটির এই দোতলা বাড়ির ঠিক উল্টো পাশেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই স্থানেই জুতো রাখবেন, যেখানে সেখানে জুতো রাখবেন না। আর এই জুতো রাখার ঘরের সামনের দিকে রয়েছে আরও কয়েকটি ঘর। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হলো মা শারদার রান্নাঘর। মানে মা ঠাকুরের জন্য এই ঘরেই রান্না করতেন, যা এখন লাইব্রেরিতে পরিণত হয়েছে।
মায়ের এই রান্নাঘর দর্শন করে আপনারা সামনের দিকে এগোলে দেখতে পাবেন ধ্যানঘর। এই যে সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ধ্যানঘর। এখানে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের সাথে শিবরাত্রি পালন করেছিলেন। এখানে রয়েছে রামকৃষ্ণ দেবের জীবন দর্শন ও তার নানা উপদেশের কাহিনী, যেগুলো এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্র প্রদর্শনী সামনে থেকে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে রয়েছে বড় বৃক্ষের তলায় ঠাকুরের অসাধারণ একটি মূর্তি। এই রামকৃষ্ণ মঠের যিনি বর্তমানে মহারাজ রয়েছেন, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম এই রামকৃষ্ণ মঠ সম্পর্কে। তো উনি বললেন যে ক্যামেরার সামনে উনি বলবেন না, কিন্তু আমাকে কয়েকটা কথা উনি বললেন। তো আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম যে এখানে কি দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, তো উনি বলল না, এখানে প্রসাদের কোনো ব্যবস্থা নেই। আর তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে, যে যদি দূর দূরান্ত থেকে কোনো ভক্ত আসে। তো উনি বললো না, এখানে থাকারও কোনো ব্যবস্থা নেই, এমনকি আশেপাশেও থাকার কোনো ব্যবস্থা নেই। সে একদম আপনারা যদি দূর থেকে কেউ আসেন তাহলে আপনাদের দমদমের কাছে কোনো হোটেল নিয়ে থাকতে হবে। আর তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, তো উনি বললো হ্যাঁ, এখানে দীক্ষা নেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে আগে থেকে কোনো নাম ঠাম লেখাতে হয় না, আপনারা যেদিন আসবেন এখানে এসে দীক্ষা নিতে পারবেন। আর ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে বিশেষ বিশেষ কি অনুষ্ঠান পালিত হয়, তো উনি বললেন এখানে কল্পতরু অনুষ্ঠান প্রতি বছর ইংরেজি মাসের প্রথম দিনে খুবই সমারোহে পালিত হয়। এছাড়াও ঠাকুর মা ও স্বামীজির বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে হয়। এই কাশীপুর উদ্যানবাটিতে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান, চারিদিকে সুন্দর ফুল ফুটে রয়েছে। শীতকালে এই ফুলের সংখ্যা আরও বেড়ে যায়। এইবার আমরা দেখে নেব এই বিল্ডিংয়ের ভেতরে সংরক্ষিত করে রাখা সেই বিখ্যাত খেজুর গাছ। ঠাকুর রামকৃষ্ণ দেব যখন খুবই অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না, সেই সময় ঠাকুরের গৃহী পার্ষদরা ঠিক করেছিলেন যে বাড়ির দক্ষিণ দিকে থাকা পুকুরের পাশে খেজুর গাছের রস তারা পান করবেন। ঠাকুর ছিলেন অন্তর্যামী, তাই তিনি সবটা বুঝতে পেরে ভাবতে লাগলেন যে সেই গাছের তলায় একটি বিষাক্ত সাপ রয়েছে, যা তার গৃহী পার্ষদদের ক্ষতি করতে পারে। তাই তিনি শরীরের খারাপ অবস্থা নিয়েও খেজুর গাছের তলায় গিয়ে সেই সাপটিকে তাড়িয়ে আসে। সেটি এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানেই নরেন্দ্রনাথ স্বামীজি হন, অর্থাৎ
ঠাকুর তার ভবিষ্যৎ পরিকল্পনা এখানেই নরেন্দ্রনাথকে দিয়ে যান। ঠাকুর বলেছিলেন এখানে নরেন লোক শিক্ষা দেবেন। ঠাকুর তার সমস্ত শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চার করে বলেন, আজ তোকে আমার সব কিছু দিলাম। স্বামীজি সেই দিন হলেন নরেন্দ্রনাথ থেকে পূর্ণ স্বামী বিবেকানন্দ। বিল্ডিংয়ের বাইরে রয়েছে এই উদ্যানবাটির বিভিন্ন অনুষ্ঠান সূচি। এই বিল্ডিং থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় পাখির খাঁচা। বিভিন্ন ধরনের পাখি ছাড়াও এখানে রয়েছে খরগোশ। আর বন্ধুরা, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এই উদ্যানবাটির সাধুনিবাস। অনেকটা বড়, শান্ত, নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে এই কাশীপুর উদ্যানবাটি। আপনারা যদি পারেন অবশ্যই এখানে একবার আসবেন, দেখবেন আপনারা খুব শান্তি পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই কাশীপুর রামকৃষ্ণ মঠ উদ্যানবাটিটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। এখানে আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়, এখানে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা রয়েছে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টের রিপ্লাই দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাশীপুর উদ্যানবাটি থেকে আজকের মতো বিদায়।